প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মূলত আপনাদের অ্যাডমিশন বিষয় নিয়েই আলোচনা হবে। যারা ইতিপূর্বে অ্যাডমিশন নিয়েছেন তাদের ব্যাপারে, যারা অ্যাডমিশন নিতে পারেননি তাদেরও বিষয়। তো আমরা বিষয়ের মধ্যে ঢোকার আগে আপনাদের ওভারভিউ একটু দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা মূলত আলোচনা করব যারা ভর্তি হতে পারেননি তারা দ্বিতীয় চান্স পাবেন কিনা, অর্থাৎ তারা পরবর্তী সময়ে কলেজে ভর্তি হতে পারবেন কিনা। অর্থাৎ দেখা গেল যে কোনো একটি স্টুডেন্ট আপনার চান্স পেয়েছিলেন, ভর্তি হননি অথবা চান্সই পাননি বা লিস্টে নাম আসেনি। তাহলে বন্ধুরা, 1 নম্বর বিষয় হচ্ছে আপনি চান্স পেয়েছেন অথচ ভর্তি হননি, তারা কি দ্বিতীয় লিস্টে ভর্তি হতে পারবেন? দ্বিতীয় ব্যাপারে, কিছু কিছু ব্যক্তির 100% সাকসেস জমা দেওয়ার পরেও দেখবেন 90% আপনার এটা দেখাচ্ছে, ওভারভিউ দেখাচ্ছে বা প্রবলেম শো করছে। 90% প্রবলেমটা শো করছে, অর্থাৎ আপনার 100% জমা দিয়েছিলেন, এখন আপনি কনফিউশনে পড়ে গেছিলেন যে কিভাবে আবার 90% হয়ে গেল। বা আপনি এটা আবার ভাবতে পারেন যে যার কাছে ফিল আপ করেছিলেন সে হয়তো ভুল করে দিয়েছেন। আসলে এটা না, এটা একটা টেকনিক্যাল প্রবলেম ছিল। আমি সরাসরি আপনার এতে কল করেছিলাম, হেল্পলাইনে। তো সেখান থেকে যেটা তথ্য জেনেছি যে ওনারা বললেন মূলত টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হয়েছে। তো তানাদের ঘাবড়ানোর কারণেই আপনারা দ্বিতীয় স্টেপে বা দ্বিতীয় ফেজে বা দ্বিতীয় রাউন্ডে বা মপ আপ ফেজে চান্স পেয়ে যাবেন। অর্থাৎ এই 90%টা যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আপনি ডেট ওনারা অবশ্যই দিয়ে দেবেন, আপনি ওয়েবসাইটে চোখ রাখবেন। তবে ওনারা যেটা বললেন 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবার এটাকে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে কি করতে হবে, এটা 100%লি আপনাকে ওই আনলক অপশান অর্থাৎ প্রোফাইল অপশানে গিয়ে আপনাকে আনলক করতে হবে, কিংবা আনলক হয়েই আছে অলরেডি সেখানে ক্লিক করে আপনি ফুললি সাবমিট করবেন যেভাবে 100% করেন। এবং দেখবেন যে অনেকেই কিন্তু আপনার অ্যালোটেড কথাটা চলে এসছে অথচ আপনি ভর্তি হতে পারেননি। তো তানারাও কিন্তু ভর্তি হতে পারবেন সেকেন্ড রাউন্ডে। আসি যারা অলরেডি ভর্তি হয়েছেন তানারা কি করবেন, অথচ ভাবছেন যে আমরা একটা নতুন কলেজ নেব, যে কলেজ নিয়েছি সেটা আমার প্রেফার নয়, অথবা যে কলেজটাতে এসেছে যে সাবজেক্টটা সেটা আপনার প্রেফার নয়, অর্থাৎ আপনি চাইছেন এটা একটু ভালো কলেজে হলে ভালো হতো, বা আমি যে সাবজেক্টটা চাইছি সেটা অন্য কলেজে হলে ভালো হতো। তানাদের জন্যে একটা সুযোগ রয়েছে। এক্ষেত্রে বলে রাখি, সবার কিন্তু সুযোগটা সমান না। আপনারা যখন ভর্তি হয়েছিলেন দেখবেন ভর্তি হওয়ার সময় একটা অপশান ছিল আপগ্রেডের। সেই আপগ্রেড অপশানে যারা ইয়েস করেছিলেন কেবলমাত্র তানাদেরই কিন্তু আপগ্রেডটা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 100% পসিবল। বাট যাদের আপগ্রেড অপশানটা ছিল না অথচ অন্য কলেজে চাইছেন, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারবেন, তারা কিন্তু ওই আপগ্রেড অপশানে যেতে পারবেন না, বাট তাদের জন্য একটা অপশান বলা যেতে পারে, পসিবিলিটি, যে আপনারা তাহলে অ্যাডমিশনটাকে ক্যান্সেল করাবেন দ্বিতীয় মব আপ রাউন্ডে যাওয়ার জন্যে। সেক্ষেত্রে আপনি তাহলে দ্বিতীয় মব আপ রাউন্ডে গেলে আপনি হয়তো অন্য কলেজে চান্স পেতে পারেন। তবে এক্ষেত্রে বলি, সন্দেহযুক্ত অবস্থায় না ক্যান্সেল করাই ভালো। অর্থাৎ বন্ধুরা, যে কলেজে আপনি চান্স পেয়েছেন, আমি আপনাদের পরামর্শ স্বরূপ বলবো যে আপনার সেই কলেজটাকে মেনে নেন, অর্থাৎ সেই কলেজে পড়াশোনা করুন। মনে রাখবেন কোনো কলেজই খারাপ না, পড়াশোনা আপনার উপরে, আপনি যেভাবে পড়াশোনা করবেন সেটা আপনার ওটাই আগাবে। এখন বন্ধুরা, এরপরে কথা বলবো যে আমাদের দ্বিতীয় রাউন্ড বা দ্বিতীয় ফেজ বা মপ আপ রাউন্ড কবে ছাড়বেন সে বিষয়ে কথা বলবো। তারপরে অলরেডি আপনাদের কলেজে ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে অনেকেই ছোটোখাটো প্রশ্ন অলরেডি করেছেন বা করছেন। আমি যদিও এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনার চ্যানেল থেকে দেখে নেবেন। আমি অবশ্য দেখিয়ে দেবো কোন ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে, বা আপনার চ্যানেলটাতে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, তারপরে আমি একটু বিষয়টা বলবো। ভেরিফিকেশানটা তেমন কোনো কনফিউশন ব্যাপার না, আপনার একদম সাদামাটা কথার মধ্যে মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকে যে যতগুলো ডকুমেন্টস ছিল, আপনার অ্যাডমিট, রেজিস্ট্রেশন, রেজাল্ট, সার্টিফিকেট, 4টে জিনিস। তাহলে 4টে জিনিসের অরিজিনালও নিয়ে যেতে হবে, জেরক্সও করতে হবে। এখন এইচএসের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ সেম, আপনার এইচএসের 4টে জিনিস হচ্ছে রেজাল্ট, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট আর হচ্ছে অ্যাডমিট। এই 4টে জিনিসের জেরক্স প্লাস অরিজিনাল নিয়ে আপনাকে কলেজে যেতে হবে। সঙ্গে আপনার 2 কপি পাসপোর্ট ফটো নিতে হচ্ছে।
তাহলে ফ্রেন্ডস 2 কপি পাসপোর্ট ফটো নিয়ে যাবেন, প্লাস আপনি সাথে ব্যাংকের বই নিয়ে যাবেন। ইনকাম সার্টিফিকেটটা জরুরি না, চাইলে নিয়ে যেতে পারেন। ব্যাংকের বইটা নিয়ে যাবেন, অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করে নিয়ে যাবেন। এক্ষেত্রে আপনার দুটো বিষয় বলবো, এক অনলাইনে আপনি ফিল আপ করতে পারেন, আর একটা হলো অফলাইনে করতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার এই অনলাইনের ক্ষেত্রে বন্ধুরা এক কথায় কোনো প্রশ্ন থাকবে না, জাস্ট টাকা পেমেন্ট করবেন, ওখানে করবেন, আপনার অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ হয়ে যায়। যদিও আমি বিস্তারিত শেষে বলবো। আপনার অ্যান্টি র্যাগিংয়ের ক্ষেত্রে অফলাইন যে বিষয়টা রয়েছে, এক্ষেত্রে কিন্তু দুটো বিষয় কাজ করে। এক হচ্ছে একটা ফর্ম যা পিডিএফ ডাউনলোড করা যাবে এবং সেটা দিয়ে আপনার কাজ করতে পারেন, সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু এক্ষেত্রে অনেক সময় এক একটা কলেজে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়টা বলতে পারে। যেমন ধরুন বলতে পারে আপনি এটা নটারি করে আনুন, অর্থাৎ অ্যান্টি র্যাগিং ফর্মের কোর্ট এফিডেভিট করুন, এই কথাটা কিন্তু বলতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট এফিডেভিট করতে হবে, অর্থাৎ কলেজের চাহিদা অনুসারে, কথা অনুসারে আপনার কিন্তু এটা করতে হবে। তো চলুন বন্ধুরা এখন বিস্তারিত ওয়েবসাইট ভিজিট করে আরও আলোচনা করা যাক। এখন আসি সমাধান এবং ওয়েবসাইট ভিজিট। তো আমরা প্রথমে ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পরে আপনি সার্চ করুন আপনার কলেজের নাম, কলেজের নাম বলতে যে সেন্টার পোর্টাল আছে wbcap.in, এটাতে আমরা আসব। এই সাইটে আসার সঙ্গে সঙ্গে যে নোটিশটা দিচ্ছে তা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে পড়ে দেখব। দেখুন অলরেডি আপনাদের ডেটটা কিন্তু এক্সটেনশন ছিল 26 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু এখন বলে দেওয়া হয়েছে। এটা আপনারা জানেন এবং ভর্তি হয়ে নিয়েছেন, অনেকে নেননি। যারা নেননি কিন্তু দ্বিতীয়বারেতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ ভর্তিটা কিন্তু বাধ্যতামূলক ছিল। তবে মন খারাপ করার কারণেই চান্স আপনার কিন্তু আসবে, কোনো না কোনো অপশানে বা মব আপ রাউন্ডে বা ফেজে আপনার নামটা আসবে বা ভর্তি হওয়ার সুযোগটা পাবেন। 28 তারিখ পর্যন্ত অলরেডি আপনাদের কলেজ ভেরিফিকেশন ছিল, যেটা পেরিয়ে গেছে। এখন আমি ভিডিও করছি, দেখুন বন্ধুরা আজকের হচ্ছে ফ্রাইডে 29 তারিখ, অর্থাৎ গতকাল পর্যন্ত ছিল। তাহলে বন্ধুরা আপনাদের ভেরিফিকেশান হয়ে গিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যারা ভর্তি হননি তাদের চান্সটা কিন্তু কমে যেতে পারে, অর্থাৎ ওই গ্যাপ জায়গাতে যারা ভালো স্টুডেন্ট হোক খারাপ স্টুডেন্ট হোক তারা কিন্তু ওই গ্যাপগুলো পূরণ করে নেবে, অর্থাৎ তারা চান্স পাবেন ভর্তির জন্য। তবে মন খারাপের কারণে আপনার সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে, ফোর্থ রাউন্ডে বা বিভিন্ন মব আপ রাউন্ডে আপনি চান্স পেতে পারেন। চলুন দ্বিতীয় নোটিশ কি বলছে। এখানে বলছে দেখুন, মেরিট লিস্ট অফ দ্য ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশন থ্রু WBCAP 25 হ্যাজ বিন পাবলিশড, চেক ইউর ড্যাশবোর্ড উইথ ইউর লগ ইন ক্রেডেনশিয়াল। অর্থাৎ আপনি লগ ইন করবেন, ড্যাশবোর্ডে যাবেন, প্রোফাইল ওখানে দেখতে পাবেন, সেটা আমি যদিও প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো এখানে দেখুন বন্ধুরা, তারপরে আমি এখানে 4 নম্বর পয়েন্টটা একটু পড়ার চেষ্টা করছি। দেখুন বলছেন অ্যাডমিশন উইন্ডো ফর ফার্স্ট উইল রিমেন ওপেন বিটুইন 22 তারিখ থেকে 25 তারিখ, যদিও এক্সটেনশন করেছিল একদিন। এরপরে আমরা প্র্যাকটিক্যালি কথা বলবো। এখানে দেখুন আরও নোটিশে কিছু বলা আছে, যেটা আপনারা পড়ে নেবেন। এখন যে সমস্ত বন্ধুরা আপগ্রেড করেছিলেন বা আপগ্রেড অপশানে ক্লিক করেছিলেন, কেবলমাত্র তাঁরাই কিন্তু দ্বিতীয় ফেজে সবার আগে চান্স পাবেন। তো বন্ধুরা এখন আমি যে কোনো একটা আইডি লগ ইন করে আপনাদেরকে দেখাবো বিষয়গুলোকে। তো আমি এটা লগ ইন করলাম, এখানে আপনার স্টুডেন্ট ডিটেলসটা আসবে। এখন আমি যেটা বলবো, দেখুন এই স্টুডেন্ট কিন্তু ভর্তি নিয়েছিলেন, ইনি চাইলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে পারেন। ইনি যদি অ্যাডমিশন ক্যান্সেল করেন দ্বিতীয় রাউন্ডে চান্স পাবেন না এমনটি না, চান্স পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি কি না ক্যান্সেল করা হয় টাকাটা কি ফেরত পাবো? হ্যাঁ, টাকাটা রিফান্ডেবল, এখানে কিন্তু টাকাটা ফেরত পাবেন। অথবা যদি রিফান্ড নাও করেন দ্বিতীয় রাউন্ডে বা এরপরে যখন যে কলেজে আপনি ভর্তি হবেন তখন এই টাকাটা মাইনাস করা হবে। যদি মনে করুন যেমন এই কলেজের ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা ছিল 2619 টাকা, এখন দ্বিতীয় কলেজ যেটা সেক্ষেত্রে যদি বেশি হয় আপনার বেশিটা পেমেন্ট করতে হবে, যদি পেমেন্টটা যদি কম করতে হয় তাহলে সেটা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করেছিলেন তার ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড হবে। তো বন্ধুরা আশা করছি এই রিফান্ডের ব্যাপারটা, ক্যান্সেলের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এখন আমরা এই ছবির এখানে আমরা ক্লিক করছি ড্যাশবোর্ড। দেখুন এই ড্যাশবোর্ড সবসময় আপনারা ফলো করবেন। এই ড্যাশবোর্ডে গেলে আপনি তাহলে কোন কোন কলেজে চান্স পেয়েছেন, কোন কোন কলেজে কি অবস্থা সেটা কিন্তু এখান থেকে জানা যাবে। তো এখান থেকে আমরা দেখুন ইনি একটা কলেজেই ছিলেন এবং একটা কলেজে চান্স পেয়েছেন। আপনারা যদি এখানে আরেকটু দেখুন প্রিফারেন্সের লিস্ট বলে আছে, আমরা প্রোফাইলে ক্লিক করার নিচের একদম এখানে যে প্রিফারেন্স লিস্ট, এখানে আমরা ক্লিক করবো মাই প্রিফারেন্স লিস্টে। এখানে দেখুন
আপনি যে যে কলেজগুলোতে আবেদন করেছিলেন ঠিক সেই কলেজগুলোই রয়েছে এখানে, এবং যেটাতে আপনি অ্যাডমিশন হবেন বা অ্যালোট হবেন সেটাও কিন্তু পসিবিলিটিটা এখানে রয়েছে এবং তা বিষয়টা এখানে উল্লেখ রয়েছে। তো এইভাবে বন্ধুরা আমরা বিষয়গুলোকে উপলব্ধি করে আগাতে পারি। এখন যে বিষয়টা হলো যে আপনি ক্যান্সেল করবেন না করবেন না, আপনি থাকবেন অর্থাৎ এটা প্রিফার্ড লিস্টে রাখবেন কি রাখবেন না। বিষয়টা হলো এরকম যে আমরা বলবো ভর্তি আপনি অবশ্যই হবেন, আপগ্রেডের অপশান দিক কিংবা না দিক পরবর্তীতে আপনি কিন্তু নির্দিষ্ট কলেজে গিয়ে আলোচনা করতে পারেন। এটা কিন্তু অ্যাডমিন অথরিটিটা কলেজের উপরে দেওয়া থাকে অনেক সময়। যেমন গত বছরের বিষয়টা ছিল, কোনো একটা স্টুডেন্ট সে চাইছিল না যে আমি ওই কলেজটাতে পড়ি, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্যান্সেল করানো হয় এবং তিনি অন্য একটা কলেজে ভর্তি হন, অর্থাৎ তিনি ভর্তি হতে পেরেছিলেন। এখন আমি জানি না তার টাকাটাকে রিফান্ড করেছিল কিনা গত বছরে, এটা আমি বলছি, এটা একটা ঘটনা। অতএব বন্ধুরা সেক্ষেত্রে টাকাটা আপনার লসও হতে পারে, রিফান্ডও পেতে পারেন, বা আপনি অন্য কলেজে যেতে পারেন। এই বিষয়টা একটু টেন্টেটিভ ব্যাপার। এখন যদি কারোর অনেক প্রশ্ন থাকে সেক্ষেত্রে দেখুন এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। সহজে আপনারা এই হেল্পলাইন নাম্বারে কল করে পুরো ফুল ডিটেলসটা কিন্তু জেনে নিতে পারেন। এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, আমি নাম্বারটা অনেক বড় করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই নাম্বারে কিন্তু কল করলে সাধারণত ধরতে চায় না, তবে ধৈর্যের সঙ্গে আপনি কল করলে কোনো না কোনো একটা সময় তারা অবশ্যই কলটা ধরে, তবে খুব ধৈর্যের প্রয়োজন, বারবার কল করতে হয়, এই হচ্ছে বিষয়। তবে যারা আল্লাহর রহমতে আমি দেখেছি কিছু কিছু যারা ফোন তোলেন খুবই ভালো, খুবই সুন্দর কথা বলেন এবং বুঝিয়ে দেন। আবার কিছু কিছু আপনার একটু সমস্যা আছে, অতএব বন্ধুরা ধৈর্য সহকারে একটু কল করে আপনার কোয়ারিটা জেনে নিতে পারেন। এখন বন্ধুরা বিষয় সম্পর্কে আশা করছি প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো ছোটোখাটো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের জন্য একটা সুখবর জানাই, যারা হায়ার স্টাডি করতে চান বা বিভিন্ন কলেজে ভর্তি হতে চান বা বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 8420069221, যেমন ইঞ্জিনিয়ারিং লাইন, ডাক্তারি লাইন বা টেকনিক্যাল লাইন, হোয়াট এভার ইট ইজ। তো আপনারা যোগাযোগ করতে পারেন 8420069221। তো বন্ধুরা এখন আমরা যেটা বলেছিলাম যে অ্যান্টি র্যাগিং ফর্ম কীভাবে ফিল আপ করবো। দেখুন অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করার জন্যে আমাদেরকে অ্যান্টি র্যাগিংয়ের যে ওয়েবসাইটটা আছে সেটাতে আসতে হবে। তো অ্যান্টি র্যাগিংয়ের যে ওয়েবসাইটটা রয়েছে আমি একটু দেখিয়ে দিই। দেখুন আমি একটু মার্ক করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা ঠিক এই লিঙ্কটাই বা এই কথাটা লিখে সার্চ মারার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই আপনারা কিন্তু এই যে ডাইরেক্ট লিঙ্কটাতে চলে আসবেন। অ্যাকচুয়ালি মেন হোম পেজে অনেক সময় খুঁজে পাবেন না, সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা জাস্ট অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ এটা আপনি সার্চ করলে যে অপশানটা পাবেন তখন সেটাতে ক্লিক করে ঠিক এটাতে আসবেন যেটা আপনারা দেখছেন। তো অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটা এমন কোনো কঠিন ব্যাপার না, এটা অনলাইন বেসিস, এখানে কিছু টাকাও কাটবে আপনার। তো এক্ষেত্রে দেখুন স্টুডেন্ট প্রথমে ডিটেলসটা চাইছে, আমরা দেখতে পাচ্ছি কী কী ডিটেলস চাইছে তা পূরণ করে দেব। এরপরে স্টুডেন্টের প্যারেন্ট ডিটেলস চাইছে, প্যারেন্ট ডিটেলসও কী কী চাইছেন এটা আমরা বুঝতে পারছি দেব। এখানে আমি একটু কথা বলবো কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস। দেখুন কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস বলতে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন এটা কিন্তু নির্ভর করছে, এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে। যেমন কেউ কলকাতার ইউনিভার্সিটির আন্ডারে, কেউ বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ ডাব্লিউবিএসইউ যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলে থাকি, কেউ কেইউ কল্যাণী ইউনিভার্সিটি, তারপরে আরবিইউ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এরকমভাবে অনেকগুলো আপনার ইউনিভার্সিটি রয়েছে। সেই কোন মানে আপনার কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজটা আপনি এখানটায় সিলেক্ট করে নিন। সরি ফ্রেন্ড, তো আমরা সেটা সিলেক্ট করার পরে যেটা করব, সরি ফর দ্যাট। তো ফ্রেন্ডস আমরা তাহলে প্রথমেই সেই স্টেটটাকে আমরা সিলেক্ট করব, সেই কলেজটার কোন মানে এটাতে আপনার স্টেটে অন্তর্গত ছিল। সরি ফ্রেন্ড একটু বিস্তারিত এখানে বললাম, সেটাও কিন্তু কাজে লাগবে। এটা অ্যাকচুয়ালি স্টেট সিলেক্ট করতে বললো, তো করব সেই সিলেক্টটা মানে স্টেটটা সিলেক্ট করব। এরপরে কলেজে দেখুন নাম, অর্থাৎ আপনি কোন কলেজে পড়েছিলেন সেই কলেজটা এখানে কিন্তু পড়েছেন বলতে এখানে ভর্তি হবেন বা ভর্তি হচ্ছেন সেই কলেজটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে এখানে দেখুন চাইছেন যে কলেজের ডিটেলস বিষয়টা, সেটা হলো সিলেক্ট কলেজ ফার্স্ট অ্যান্ড দেন ফিল দ্য ফলোয়িং অ্যাজ পার দ্য কলেজ ডিটেলস। দেখুন বন্ধুরা এখানে কলেজের ওই যে আপনার নাম, যেমন ডাইরেক্টরস নেম, তারপর হচ্ছে ফোন নম্বর, এগুলো কিন্তু সেই কলেজে গিয়ে জেনে নিতে হবে আপনাকে, নিয়ে আপনি তারপরে এইগুলো যা যা চাইছে ঠিক এইগুলোই সিলেক্ট করে জমা দিন। এরপরে আপনার এখানে সবগুলো আপনি
টিক মেরে দিন। এখানে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছেন যে আপনি র্যাগিং করেছেন কিনা, র্যাগিংয়ের সঙ্গে কখনো যুক্ত কিনা, বা করলে কি শাস্তি হবে, এরকম ব্যাপারগুলো সব বলে দেওয়া আছে এবং কত নম্বর অ্যাক্টে কি হয় না হয় বলা আছে। এখানে নিচে সবগুলো আপনি নো করে দিন। এবার বলছেন হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন। এখানে আপনাকে কিন্তু দিতে হবে ন্যাশনাল হেল্পলাইন নাম্বারটা। তাই আমি বন্ধুরা, যদি অ্যাকচুয়ালি আপনি এই জাস্ট এই লেখাটা কপি পেস্ট মারলে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি জাস্ট টাইপ করতে পারেন গুগলে যে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার, ওটা বলে সার্চ করলে সেই নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে ক্লিক করবেন আই হ্যাভ, এই যে এখানে আই হ্যাভ রিচেকড দ্য ফর্ম অ্যান্ড কনফার্ম দ্যাট অল দ্য ডিটেলস আর কারেক্ট, এখানে ক্লিক করবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা আপনার মেলে সব কিছু চলে যাবে, তারপর টাকা কাটবে, কয়েকটা বিষয় আসবে। তো এই জিনিসটা এরকমই। এরপরে আসছে বন্ধুরা এবিসি আইডির ব্যাপারে। এবিসি আইডি আপনাদের সবার লাগছে, যেটা কি স্টুডেন্ট আইডি বা এবিসি আইডি বলে। এবিসি আইডি বা স্টুডেন্ট আইডি হচ্ছে কি খুবই সিম্পল ব্যাপার। দেখুন, আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, ভিজিট করবেন এবং লিখবেন এবিসি আইডি। মনে রাখবেন এক্ষেত্রে যদি আপনারা না পারেন কোনো একজন এক্সপার্টের কাছে যেতে পারেন। তারপরে এবিসি আইডি লেখার পরে প্রথম যে সার্ভারটা এখানে দেখছেন যে www.abc.com.in, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম দেখবেন। দেখুন ডান কর্নারে দেওয়া রয়েছে, আমি একটু মার্ক করে দিই যাতে করে আপনাদের সুবিধা হয়, লগ ইন অথবা রেজিস্টার, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে স্টুডেন্ট এবং অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন, তা আমরা স্টুডেন্ট যেহেতু তাই স্টুডেন্টে ক্লিক করব। এরপরে বন্ধুরা এখানে দেখুন যা যা চাইছে, প্রথমে ফোন নম্বর, পিন নম্বর। তো আমরা তো রেজিস্ট্রেশনই করিনি, তাহলে ওখানে তো ক্লিক করে লাভ হবে না। তাহলে আপনারা যেটা করবেন, নিচে দেখুন লেখা আছে, আমি একটু মার্ক করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন নিচে লেখা রয়েছে সাইন আপ, এই যে সাইন আপ কথাটা, এই সাইন আপ কথাতে আপনি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ফোন নম্বর দিয়ে দেবেন, তারপরে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দেবেন। আপনার আইডেন্টিটি সিলেক্ট করবেন, অর্থাৎ আধার কার্ড কিংবা পাসপোর্ট কিংবা প্যান কার্ড সিলেক্ট করবেন। অবশ্যই আপনি আধার সিলেক্ট করার চেষ্টা করবেন। একটা কথা বলে দিই, এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পরে যদি আপনার পরিবারের ডিটেলস চলে আসে, এটা আসতে পারে কিন্তু বন্ধুরা, খুব ভালো করে আপনি যত্ন সহকারে শুনুন। সেক্ষেত্রে যদি এসে যায় তাহলে নতুন একটা ফোন নম্বর দেবেন যে নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক নেই। আপনার পরিবারের ডিটেলস চলে আসতে পারে কেন? কারণ হলো একই ফোন নম্বর আপনার পরিবারের চারজনের দেওয়া আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাবারটা, মায়েরটা, বোনেরটা বা যে কোনো একটা কিন্তু ডিটেলস চলে আসতে পারে। বাট যদি না আসে আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। তো যদি না আসে তো দারুণ কথা, যদি এসে যায় সেক্ষেত্রে নতুন একটা ফোন নম্বর দেবেন, দিয়ে আপনি এটা করবেন। মনে রাখবেন এবিসি আইডি তৈরি করতে বা ডিজিলকার আইডি বানাতে বা অপার আইডি বা স্টুডেন্ট আইডি বানাতে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ বন্ধুরা ফোন নম্বর লিঙ্ক থাকলেই আপনি ভেরিফিকেশন আইডি বা এবিসি আইডি বা স্টুডেন্ট আইডি বা অপার আইডি আপনি জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা তারপরে এভাবে এগিয়ে যাবেন। এরপরে আপনার ফুল নেম দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দিলেন, জেন্ডার সিলেক্ট করলেন, ইউজার নাম দিলেন, পিন দিলেন, কনফার্ম পিন দিলেন। পিন দেওয়ার পরে এখানে কনসাইনমেন্টে জাস্ট টিক করে দিলেন, ভেরিফাই করলেন। এরপরে কয়েকটা স্টেপ যাবে, সেই স্টেপ অনুসারে আপনারা ঠিকঠাক সিলেক্ট করবেন। আমি তবু একটু মুখে বলে দিই। এরপরে আপনার কেওয়াইসি চাইবে, যেমন আপনি আধার নাম্বার দিতে বলবে, ইয়েস করবেন। তারপরে একটা স্টুডেন্ট ডিটেলস আসবে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিয়ে আপনি যেটা করবেন সেটা হলো আপনার কলেজের প্রথমে নামটা সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনার সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে, জাস্ট ইউনিভার্সিটি নামটা দেবেন। এরপরে বন্ধুরা কী জন্যে করছেন, আপনারা যেহেতু অ্যাডমিশান নেবেন তাই নিউ অ্যাডমিশান বলে অপশানটা আছে, সেখানে ক্লিক করবেন। এর কোন সালে এটা করছেন সেই সালটা বেছে নেবেন। এরপরে আপনি কন্টিনিউ করবেন, ওটিপি দেবেন, আপনার আইডিটা জেনারেট হয়ে যাবে। এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ একটা এবিসি আইডির ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। চলুন আমরা সেটা একটু দেখিয়ে দিই যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় বা দেখে নিতে সুবিধা হয়। তো বন্ধুরা আপনারা ওই ভিডিওটা দেখে নিলে এবিসি আইডি কীভাবে জেনারেট করতে হয় বা করবেন সেটা কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখানে ভিডিওটা প্রথমেই দেওয়া রয়েছে, আমি একটু মার্ক করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এবিসিডি আইডি। এছাড়া আমাদের এই চ্যানেলে আরও কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে। ভর্তি শুরু হয়ে গেছে, খুঁটিনাটি আপনার যে মনের প্রশ্নটা রয়েছে সেইটা কিন্তু এই দুটো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা আশা করছি অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন 8420069221 নাম্বারে। আপনাদেরকে ধন্যবাদ।